এনসিপি দিতে ব্যর্থ হয়েছে, পুরোপুরি ব্যর্থ হয়েছে। তারা আমাদেরকে আশাহত করেছে। নাহিদ ইসলামের পিএসসি ধরেন 300-400 কোটি টাকা জামাতের সাথে যুক্ত হয়েছে বলে সাথে সাথে তাদের চেহারা চেঞ্জ। প্রধান উপদেষ্টা তো দেশের বাইরেও আমরা দেখেছি যে এনসিপির নেতাদেরকে তিনি এই গণঅভ্যুত্থানের মেইন নায়ক হিসেবে তাদের চিহ্নিত করেছে। এবং বিভিন্ন জায়গায় আমরা যখন দেখেছি বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যখন প্রধান উপদেষ্টার সাথে দেখা করেছে, তখন একটি রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দকে কতটা প্রেফারেন্স দিয়েছে এটা বাংলাদেশের মানুষ দেখেছে, বলাই বাহুল্য। এটা তো বিএনপি আমরা দীর্ঘদিন এই ধরনের কমপ্লেনও করে আসছি যে তা যদি বৃহৎ রাজনৈতিক দলের সাথে সাক্ষাৎ হয়, সেখানে একটি সদ্য গঠিত একটি রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সবসময় আমরা দেখেছি প্রধান উপদেষ্টার আশেপাশে থাকতে। কাজে এবং শুধু সেটা হতে পারে, আমরা দেখেছি যে যখন সরকার বিপদে পড়েছে অথবা যখনই প্রয়োজন তখন কিন্তু তিনটি দলকে তিনি ডেকেছেন, বিএনপি, এনসিপি এবং জামায়াত। বিএনপির কমপ্লেন না, বাংলাদেশের আরও যত রাজনৈতিক দল আছে তাদেরও কমপ্লেন ছিল, কেন একটি নতুন রাজনৈতিক দলকে কেন এতটা প্রাধান্য দেওয়া হচ্ছে। এবং শুধু তাই নয়, আপনি এই সরকারের দুজন উপদেষ্টাও ছিল এনসিপি থেকে, এবং সেখানে প্রশাসনকে তারাই বেশিরভাগ নিয়ন্ত্রণ করেছে এবং তারা দুজন প্রভাবশালী উপদেষ্টা ছিল, শুধু উপদেষ্টা না, মনে হচ্ছে উপদেষ্টাদের উপদেষ্টা তারা ছিল। এবং আপনি দেখেন এই গণ আন্দোলনের পরে বা অভ্যুত্থানের পরে যে আপনার যে ইয়ে হয়েছে, যে প্রশাসন আসছে, সে প্রশাসনে আজকে আমার বোন বলছেন যে তারা ফ্যাসিস্ট আওয়ামী লীগ অনুসারী, তারা হ্যাঁ তাই হয়েছে, কিন্তু তারা কিন্তু আবার একটি রাজনৈতিক দলের ছত্রছায়ায় তারা আছেন এবং সেটা তো সবাই জানে। হ্যাঁ, এবং তারা প্রকাশ্যে তাদেরকে আহ্বান জানাচ্ছে, আপনারা আওয়ামী লীগ থেকে আমাদের দলে জয়েন করেন। আজকে এনসিপি যেহেতু গত 2-3 দিন আগে তারা আওয়ামী লীগের সাথে যুক্ত হয়েছে, জামাতের সাথে যুক্ত হয়েছে বলে সাথে সাথে তাদের চেহারা চেঞ্জ, এখন বিএনপি হয়ে গেছে, বিএনপির বিরুদ্ধে তারা এই কথাটি বলছে। কিন্তু আমরা তো প্রথম থেকে বলেছি প্রশাসন জামাতের প্রতিটা স্তরে জামাতের লোকজন তারা সেট করেছে, বিএনপির একটা লোকও সচিবালয়ে তারা সেট করতে দেয়নি, এবং সেখানে এই এনসিপির এই যে যারা উপদেষ্টা ছিল তারা প্রধান ভূমিকা পালন করেছে। এখন গায়ের জোরে অনেক কিছু বলা যায়। হ্যাঁ, প্রশাসন টোটালি আমরা এই উপদেষ্টা পরিষদে আস্থা রাখতে চাই। আমরা মনে করি যে এই যে আপনি বললেন লটারির মাধ্যমে যে প্রশাসন এসেছে, আমরা তাদের প্রতি আস্থা রাখতে চাই। জাতীয় নির্বাচনের তারিখ হয়েছে এবং নানান ধরনের ষড়যন্ত্রের মধ্য দিয়েই কিন্তু আমরা যাচ্ছি। এখনও মানে অনেকের মধ্যে এই দ্বিধাদ্বন্দ্বটা এখনও কাটছে না যে নির্বাচনটা সুষ্ঠুভাবে আমরা 12 ফেব্রুয়ারিতে আমরা নির্বাচনটা করতে পারবো কিনা। সেখানে আমার মনে হয় যে আমাদের সকলের সহযোগিতা না থাকলে কিন্তু আমরা এই এত বড় একটা নির্বাচন প্রক্রিয়াকে সম্পন্ন করতে পারবে না। সেখানে একজন প্রার্থীর বা একজন ব্যক্তিকে নিয়ে যদি মানে এত হইচই হয়ে যায়, তো এখানে তারও আরও 300 নির্বাচনে কয়েক হাজার প্রার্থী আছে, সেখানে আলোচনা হতে পারে। এনসিপি নির্বাচন পরিচালনা কমিটির আসিফ মাহমুদ উপদেষ্টা কী করে হয় যদি এনসিপির অনুসারী বা সমমনা নাই হয় বা তাদের দলের যদি কেউ না হয়, যেটাই হোক একটা দলের নির্বাচন পরিষদে সে থাকে। এবং এটা তো কোনো অস্বীকার করার কোনো জন্য নাই যে যারা বৈষম্য বিরোধীতে যারা গেছে তারা এনসিপি দল গঠন করার পরে তারা একই সাথেই তো ছিল, এই নাহি পরে এসে দল গঠন করেছে, কিন্তু তাদের মানসিক যোগাযোগটা ছিল এবং এখনও আছে, যেটা প্রমাণ নির্বাচন পরিচালনা। এখন তো তারা ক্ষমতায় নেই। ক্ষমতায় থাকার কথা বলছি না আমি, এনসিপির সাথে যোগাযোগটা আপনার কথাটা বুঝতে হবে। এনসিপির সাথে যোগাযোগটা তাদের বরাবরই ছিল এবং আছে। আপনি যেটা বললেন যে যেখানে যে আপনার যে বিভিন্ন জায়গায় যে আপনার ওই যেমন মব হচ্ছে, তা আপনার যে থানায় গিয়ে যে আপনি বললেন হবিগঞ্জ, যেটা আমরাও দেখেছি যে গতকাল দেখলাম। তো এই যে প্রশাসনের সাথে চোখ রেখে কথা বলা, হ্যাঁ, এটা তো শুধু আজকে গতকাল হয়নি, এর আগে আপনি দেখেছেন ধানমন্ডি থানায় যে একজন সমন্বয়কে ধরে নিয়ে গিয়েছিল, সেখানে আরেকজন হান্নান মাসুদ দিয়ে তাকে ছাড়িয়ে নিয়ে এসছে। এখন এই যে মানে ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। এনসিপির আমি যেটা মনে করি যে ধরেন এনসিপির কাছে মানুষের প্রত্যাশা ছিল অনেক, একটি গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে তারা যেভাবে বাংলাদেশের মানুষের হৃদয়কে জয় করেছিল, সেখানে অবশ্যই বিএনপির একটি বড় অবদান ছিল, বা রাজনৈতিক দল হিসেবে আমরা যেভাবে সাফার করেছি, আমরা যেভাবে ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে যেভাবে 17টি বছর লড়াই করেছি, আমাদের খুন গুম হামলা মামলা, আমি নিজে 70টার উপর মামলার আসামি, আমি 17 বছর ঘরে থাকতে পারিনি। হ্যাঁ, আমার সাহেবও একজন রাজনীতিবিদ, আমাদের দুইজনের কারণে আমরা মানে কেউ বাসা থাকতে পারিনি।
তো আমার গুম হয়ে যাওয়ার মতো অবস্থা। তো সেখানে আমরা কিন্তু লড়াইটা কিন্তু আমাদের অনেক দিনের। আসলাম, লড়াই করলাম, হাসিনা পছন্দ হয়ে গেলো তা না, কিন্তু 17টা বছর কিন্তু আমরা রাস্তায় আছি। হ্যাঁ, এই ওই 2-5 করে প্রথমে মিছিল করতে দেয় না, সেখান থেকে করে কিন্তু অনেক বড় আন্দোলন আমাদের করতে হয়েছে। সেখানে আমরা এই যে বৈষম্য ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে শেখ হাসিনার পতন হয়েছে, আমরা তাদের প্রতি কৃতজ্ঞ, কারণ তাদের প্ল্যাটফর্মের মধ্য দিয়ে আমরা এগিয়ে গেছি। তারা শুরু করেছে, আমরা সাথে ছিলাম। না থাকলে এত বড় একটা ফ্যাসিস্ট সরকারকে প্রশাসনিকভাবে দুর্বল করে হটানো সম্ভব ছিল না। তারপর আমরা তাদের প্রতি আস্থা রাখছি, এখনও রাখছি, কারণ একটি আপনারা যেটা বললেন না, বিএনপি, আওয়ামী লীগ, জামাত বা এর মাঝে একটা রাজনৈতিক দল তৈরি হওয়া দরকার এবং নতুন ভবিষ্যৎ প্রজন্মের জন্য এটা খুবই দরকার ছিল। এবং সেই আশাতেই কিন্তু আমরা মনে করেছি যে এনসিপি গঠন করেছে এবং তাদের মধ্য দিয়ে আমরা একটা রাজনৈতিক দল রান করে যাবে, যেটা এই বিএনপি আওয়ামী লীগের মতো না, আরেকটা রাজনৈতিক দল গঠন। কিন্তু আমরা কি দেখলাম, আপনার যে যারা এই দল গঠনে, যারা নাহিদ ইসলাম থেকে শুরু করে, এটা কিন্তু এদের ধরেন নাহিদ ইসলামের পিএসসি ধরেন 300-400 কোটি টাকা, যে মানে তার পিএসের মতো দুর্নীতির অভিযোগ আছে, আসিফ মাহমুদ তো আছে পিএসের। কিন্তু আমার কথা হলো যে তারাও কিন্তু স্বচ্ছতার পরিচয়টা রাখতে পারেনি সরকারে গিয়ে। তা এখন আমাদের প্রত্যাশা কি তাদের আদর্শের জায়গা থেকে সরে গিয়েছে? হ্যাঁ, আপনারা যদি বলেন যে এই আন্দোলনটা তো হচ্ছিল মানে একটা ফ্যাসিস্টের বিরুদ্ধে, দুর্নীতি, দুঃশাসন, সকল কিছুর বিরুদ্ধে। এখন আমরা তাদের প্রতিচ্ছবিটা দেখতে চাই সকল কিছুর ঊর্ধ্বে। হ্যাঁ, যে তারা এমন একটা রাজনৈতিক দর্শন দিবে যেখানে তাদের প্রতি মানুষের আস্থাটা থাকতে পারে, তাদেরকে অনুসরণ করে দেশটা এগিয়ে যেতে পারে, নতুন প্রজন্ম একটা নতুন কিছু আশা করতে পারে। তো সেখানে কিন্তু আমরা আশাহত হয়েছি তাদের এই যে বললেন যে আজকে নাহিদ ইসলাম বলেন বা আমাদের যারা এই উপদেষ্টা পরিস্থিতি, পরবর্তীতে তাদের যে সমন্বয়কদের যে কর্মকাণ্ড, সেখানেও কিন্তু আমরা কিন্তু আশাহত হয়েছি। আপনি এই যে রাজনৈতিক জোটটা যে গঠন করলো, এই যে আমাদের সাংবাদিক ভাই যে কথাটা বললেন, আজিজ ভাই কথাটা বললেন, এবার তো তারা 300 আসন দিতে পারতো। দরকার এই যে বলে ক্ষমতার কাছাকাছি থাকাটা, এরা আসলে দেখেন, আমরা 90 গণ অভ্যুত্থান করেছি। আমি এরশাদ বিরোধী আন্দোলনে এরশাদের কারফিউ ব্রেক করে আমার নেতৃত্বে প্রথম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা মিছিল করেছে এবং তার পরবর্তী ছাত্ররা নিমেষে ঢাকা ডেকেছে। আমরা কিন্তু রিস্ক দিয়েছি, রাজনীতি করেছি, এবং আমরা একটা রাজনৈতিক দলের নেতৃত্বে রাজনীতি করেছি বলে আমরা সেটা সুফলটা আমরা নিয়ে আসতে পেরেছি। আমাদের পরবর্তীতে নির্বাচন আছে, তরুণ রাজনৈতিক দলকে সহযোগিতা করার জন্য মানে বড় রাজনৈতিক দলগুলোর যে ধরনের ভূমিকা থাকার কথা ছিল, সেই ভূমিকাকে বিএনপি পালন করতে পেরেছে কিনা? না, আমরা কীভাবে বলবো যে আমাদের পালন করার সুযোগটা কি দেওয়া হয়েছে? ধরেন আজকে এই যে জোটটা যে হলো না আমাদের সাথে বিএনপি, এটা কে না বোঝে? না বোঝার কী আছে আপনি বলেন? নিশ্চয়ই আসন নিয়ে সমমনা হয়নি বলে জোটটা হলো না। আপনার সমমনাটা কীভাবে হয়? তাদের সাথে এটা ওপেন সিক্রেট হয়ে গেছে। এখানে যাচ্ছে ওখানে যাচ্ছে, দলগুলো এখানে যাচ্ছে ওখানে গেলে আসন দিচ্ছে, এখানে গেলে দিচ্ছে না। তো বিএনপি একটি বড় রাজনৈতিক দল, যেখানে আমাদের অনেক প্রার্থী, আপনারা জানেন, একটা আসনে 4-5 করে প্রার্থী। সেখানে কিন্তু আমরা এই যে জোটগুলোকে নিয়ে হিমশিম খাচ্ছি। তারপরে হয়তো তাদের প্রত্যাশা ছিল বেশি, বিএনপি দিতে পারেনি। বিএনপির পক্ষে সম্ভব না তো। আমার দলের পক্ষে তো অতগুলো আসন ছেড়ে দিয়ে নির্বাচনে বৈতরণী পার হওয়া সম্ভব না। আমার দলের নেতাকর্মীদের দীর্ঘদিনের জেল কেটেছে, জুলুম অত্যাচার সহ্য করেছে, তাদেরকে তো আমাদের মূল্যায়ন করতে হবে, তাই না? তো সেখানে আমরা তো বুঝি যে আসন সমমনা নিয়ে একমাত্র হয়নি বলেই কিন্তু আজকে যে কথাটি বোন বললেন যে সংস্কার প্রস্তাব বা দুর্নীতির বিরুদ্ধে তাদের অবস্থান দেখে, তার সাথে এই যে কথাগুলো বলে, তার সাথে অন্তত জামাতের সাথে যে এই কথাটা মানে মিলল না, যে জামাতের সাথে গেলেই তাদের দুর্নীতিমুক্ত সমাজ তারা প্রতিষ্ঠা করবে বা ভালো কিছু দিতে পারবে, এটা আমার মনে হয় না। এটা তাদের 30টা আসন দিয়েছে, বিএনপি হয়তো খুব বড় জোর। আমি একজন সমন্বয়কের সাথে কথা বলেছি, আমার টকশো ছিল, সেখানে ওরা বলেছে বিএনপি তো মাত্র 6-7টা আসন দিতে চায়। আসল কথাটাই আমরা এর চেয়ে বেশি দিতে পারবো না। হ্যাঁ, যেটা আমার মনে হয় আদর্শ জোট এবং আসন সমঝোতা জোট, এটার মধ্যে আসলে পার্থক্য। হ্যাঁ, এটা পার্থক্য আছে, এটা পার্থক্য। আমরাও তো দীর্ঘদিন জামাত ইসলামের সাথে আমাদের নির্বাচনের জোট ছিল, যেটা অনেকেই বলেছে যে আদর্শের মিল না। এখানে নির্বাচনগত জোটের কারণেই আমরা তাদের সাথে আমরা সরকারে ছিলাম। আবার পরবর্তীতে আপনারা দেখবেন যে আমরা কিন্তু এক মঞ্চে যাইনি, আমাদের মঞ্চটা ছিল ডিফারেন্ট, আমাদের সব কিছু আলোচনা সব কিছু ডিফারেন্ট ছিল, কিন্তু নির্বাচনে একটা জোট হয়েছে, তারা সরকারের একটা অংশ হয়েছে, তাদেরকে আমরা 91 রেখেছিলাম, 2001 রেখেছিলাম। আমার কথা হলো যে এটা এবারও তাই হচ্ছে, কিন্তু তারপরও একটি নতুন
নতুন প্রজন্মের নতুন রাজনৈতিক দল হিসেবে মানুষের প্রত্যাশা ছিল অনেক বেশি, আমাদের প্রত্যাশা ছিল, আমরা রাজনৈতিক কর্মী, আমরা প্রত্যাশা করি যে একটা রাজনৈতিক দল বেড়ে উঠুক, কিন্তু সেটা এনসিপি দিতে ব্যর্থ হয়েছে, পুরোপুরি ব্যর্থ হয়েছে। তারা আমাদেরকে আশাহত করেছে। আমরা চেয়েছিলাম যে হ্যাঁ তারা 3 আসন নিয়ে লড়াই করতো, তারা যে কষ্ট করে তারা যে তার প্রতীক নিয়ে যে লড়াই করেছে, সে প্রতীক লড়াই আমরাও তাদের সামিল হয়েছে, আমরা তাদের সমর্থন জানিয়েছি যে না, তারা একটা প্রতীক নিয়ে নির্বাচন করবে এবং সেই নির্বাচনে প্রার্থী হতো। তারপর এই যে নির্বাচন, রাজনীতিতে শর্টকাট কোনো রাস্তা না ভাই, রাজনীতিতে অনেক দীর্ঘ প্রক্রিয়া। আমরা দীর্ঘদিন রাজনীতি করেছি, যে আমরা অফিস কিনে বলেছি যে আমি 2008 নির্বাচন করেছি, এবার আমি নির্বাচন করতে পারছি না, কারণ আমার দলের একটা সিদ্ধান্ত হয়েছে, সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা জেনে আমি নির্বাচন করছি না। কারণ কি? কারণ আমরা চাই যে দেশে একটি সকল দল মতকে নিয়ে, যেটা আমার নেত্রীর স্বপ্ন ছিল, যে আমরা একটি রেইনবো নেশন তৈরি করতে চাই, সকল দল সকল মতকে নিয়ে আমরা